আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। তো আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তা আমি উদ্গ্রীব হয়ে আছেন বললাম, কিন্তু আমার থাম্বনেলে লেখা আছে যে কথা বলার চেষ্টা করেছেন। সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদ্গ্রীব। খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম, কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ, সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত 1 ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের কে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক, যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত 1 মিনিট কথা বলার সুযোগ করে দেয়। কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার, ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যে এটা আপনার ইস্ট ইউরোপের দিকে, ইউরোপ থেকে ইস্ট ইউরোপের দিকে, ইস্টোনিয়া, লাটাভিয়া, লাতভিয়া এগুলো। তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছি না, শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি, 372 তা আপনার অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা। আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি, সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যে উনি কোন নাম্বার ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন তাও জানেন। আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন, সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন। 3 দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। উনি ফোন দিলে এই ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না। উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চান। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলার থেকে উনি মুক্তি পেতে চান। উনি নাকি ঘুমোতে পারছেন না। আজকে ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম যেখানে সলিমুল্লাহ খান বলছে যে বাংলাদেশে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশিদের ভারতে চিকিৎসা, এই দুইটা কারণে মানুষের মধ্যে ক্ষোভ আছে বাংলাদেশে। তো এটা তো সলিমুল্লাহ খান নতুন কিছু বলেনি, সে তো জঙ্গিদের সহযোগী হওয়ার পর থেকেই এই ধরনের কথাবার্তা বলেছে। তো এই ভিডিওটাতে আমি দেখব যে সলিমুল্লাহ খান আসলে এই জীবনে কি হতে পারত এবং কি হয়ে গেল, এবং এটাকে আমি একটা মেধার অপচয় হিসাবে দেখি, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সলিমুল্লাহ খানকে আমরা সবাই চিনি গণজাগরণ মঞ্চের সময় থেকে। তখন তিনি টেলিভিশনে এসে টক শো করা শুরু করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। তার কথায় কোনো খুঁত নাই। গণজাগরণ মঞ্চে যেসব তরুণ তরুণী গিয়েছে তাদের জন্য উনি তখন অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা গণজাগরণ মঞ্চ করেছে তাদের কথাবার্তা সংযত হওয়ার দরকার ছিল এবং তাদেরকে আসলে সঠিকভাবে গাইড করার দরকার ছিল। সেইটা আসলে ওই সময়ে যে আমাদের মধ্যে যে ধরনের এক ধরনের খুব উত্তেজনা তৈরি হয়েছিল তার আলোকে আমরা ওই জিনিসটা ভুলে গেছি। ফলে এই গণজাগরণ মঞ্চ শেষ পর্যন্ত টিকতে পারেনি। আওয়ামী লীগ সরকারের এটা একটা, বা দল হিসাবে আওয়ামী লীগের এটা অত্যন্ত একটা বড় দুর্বলতা যে এমন একটা পজিটিভ শক্তির উত্থান হয়েছিল বাংলাদেশে
যেটাকে ধরে রাখার দরকার ছিল, এবং তাদেরকে আমরা ময়দান থেকে তাড়িয়ে দিয়ে ঠিক 24-এর জঙ্গিগুলাকে ঢোকার কিন্তু সহযোগিতা তখনই আওয়ামী লীগ বলুন বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলুন তারা করেছে। সলিমুল্লাহ খান কিন্তু তখন আমাদের অনুপ্রেরণা ছিলেন, তার কথায় কোনো ধরনের ত্রুটি ছিল না। কিন্তু গণজাগরণ মঞ্চের যেসব তরুণ তরুণী লাগামহীন কথা বলেছে, সলিমুল্লাহ ওই রকম, মানে হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে সবকিছুকে সলিমুল্লাহ তখন জায়েজ করে দিয়েছিলেন। এইটা সলিমুল্লাহর ওইখানে তখন হয়তো আমরা নিজেরা তো চিন্তা করিনি, আর আজকে যে সলিমুল্লাহ খানকে নিয়ে কথা বলতে হবে এটাও তো জানতাম না। যাই হোক, এই ত্রুটিটা তখনই ধরা পড়েছিল সলিমুল্লাহ খানের মধ্যে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা ইমতিয়াজ আহমেদকে আপনাদের মনে আছে যাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, এই ইমতিয়াজ আহমেদ গণজাগরণ মঞ্চ যখন চলছিল বা ওই সময়টায় বা তার আগে থেকে, ইমতিয়াজ আহমেদ যেই ধরনের কথাবার্তা বলতো সেটা যেত বাংলাদেশের বিএনপি জামাত এই শক্তিগুলার একটা মনে করেন যে প্যান্ট শার্ট পরা একজন বুদ্ধিজীবী বলুন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলুন, যে ধরনের কথাবার্তা বলা দরকার অধ্যাপক ইমতিয়াজ সেই ধরনের কথাবার্তা বলতো ওই সময়টাতে, গণজাগরণ মঞ্চের সমসাময়িক বা তার আগে। আর তখন সলিমুল্লাহ খান কথা বলতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যে ধরনের কথাবার্তা বলা দরকার, যেভাবে তরুণদের উদ্দীপ্ত করার দরকার, সলিমুল্লাহ খান কিন্তু সে কথাগুলো বলতো। সলিমুল্লাহ খান অনেক বছর সেটা বজায় রেখেছে এবং ধীরে ধীরে জিনিসটা উল্টোতে থাকে। আমরা দেখলাম যে ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ চেঞ্জ হতে থাকে। উনি জামাত বিএনপি ঘরানা থেকে মুক্তিযুদ্ধের দিকে কথা বলতে শুরু করেন এবং পরবর্তীতে ওনাকে আওয়ামী লীগ সরকার জেনোসাইড বিষয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠানের পরিচালক করেছিল এবং তিনি পরবর্তীতে আওয়ামী লীগের কথাবার্তা বলতেন এবং পরে ওনাকে ওই পদ থেকে সরেও যেতে হলো, কারণ উনি যে এর আগে বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলতেন সেগুলো প্রকাশ পেয়ে গিয়েছিল। আবার এই সলিমুল্লাহ খান এই ইমতিয়াজ আহমেদের পাশাপাশি তার উল্টো দিকে পরিবর্তন ঘটে। সলিমুল্লাহ খান মুক্তিযুদ্ধের পক্ষের থেকে সরে সরে পুরোপুরি 2024-এর জঙ্গি উত্থানকালে আমরা দেখলাম যে এই সলিমুল্লাহ খান পুরোপুরি জঙ্গিদের সহযোগী হয়ে গেল। অবশ্য সলিমুল্লাহ খানের যে জঙ্গি প্রীতি বা আপনি বলতে পারেন যে মুসলমানদের প্রতি টান, কিংবা এটাকে মুসলমানদের প্রতি টান না বলে বলতে পারেন যে পাকিস্তান প্রীতি, এটা কিন্তু কোনো না কোনো জায়গায় সবসময় লুক্কায়িত ছিল। কারণ সলিমুল্লাহ খান সবসময় এটা বলতো, এমনকি ওই সময়টাতেও যখন সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো তখনও কিন্তু সলিমুল্লাহ খান ওই যে বলতো যে না, জঙ্গিবাদ হলো কাশ্মীরের জন্য, অর্থাৎ কাশ্মীরে যে ভারত নির্যাতন চালায় সেজন্য জঙ্গিবাদ হয়, এবং প্যালেস্টাইনে যে ইসরায়েল মুসলমানদের উপর নির্যাতন চালায় সেই জন্য জঙ্গিবাদ হয়। এই দুটা কথা আদৌ সত্য না এবং ওই আলোচনায় আমরা যাচ্ছিও না, কিন্তু এটা উল্লেখ করলাম এই জন্য যে সলিমুল্লাহ খানের এবং বিশেষ করে বাংলাদেশের যেসব পাকিস্তানপন্থী মুসলমান আছে, যেটা আজকে সলিমুল্লাহ খানও সেই বিষের শিকার, সেই প্রবঞ্চনার শিকার, অথচ সলিমুল্লাহ খান এখান থেকে বের হয়ে আসতে পারত। তো এদের সবার ওই একটা জায়গায় দুর্বলতা যে জঙ্গিবাদটাকে তারা ভালোভাবে, এইটার বিপদটা তারা বোঝার আগেই তারা ওই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানের যে পরাজয় সেই সেন্টিমেন্টের সাথে তারা অনেক বেশি একাত্মবোধ করে। ফলে তারা বুদ্ধিজীবী হওয়ার জন্য যেই গুণটা দরকার, অর্থাৎ যেই বোধটা দরকার, যেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা 72-এর সংবিধানে লিপিবদ্ধ আছে, যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন, সেটা থেকে তারা বিচ্যুত হয়। আমি একটা কথা আবার বলছি, দেখুন, আপনি যদি এই নীতিতে বিশ্বাস না করেন যে এটা বাংলাদেশের 72-এর সংবিধানে লেখা আছে এই জন্য না, রাষ্ট্র
রাষ্ট্রের ক্ষেত্রে যদি আপনি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কোনো দিন এই জীবনে বুদ্ধিজীবী হতে পারবেন না। আমাদের দেশে 24-এর জঙ্গি উত্থানের সময় যারা যারা এই জঙ্গি উত্থানের সাথে জড়িত হয়ে গিয়েছিল, সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, এইভাবে যত আছে, এদের বুদ্ধিজীবিতা কিন্তু ওইখানে শেষ হয়ে গেছে। আবার পাশাপাশি অনেক মানুষ কিন্তু এখন লুক্কায়িত আছে, তারা বাংলাদেশে কিছু অবস্থান করছে, তাদেরকে সমাজে খুব বেশি মানুষ চেনে না, কিন্তু চেতনাটা ঠিক আছে বিদায় এরাই কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসলে এরাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের গগনে তারাই থাকবে। আর সলিমুল্লাহ খানদের দিন কিন্তু এই 24-এর জঙ্গি উত্থানের সাথে শেষ। যতগুলো লোক আছে যে 24-এর জঙ্গি উত্থানের সাথে যতগুলো লোক জড়িত, তাদের মধ্যে দুটো মানুষকে নিয়ে আমি খুব দুঃখ পাই। একটা হলো সলিমুল্লাহ খান, আর একটা হলো পিনাকি। পিনাকির এতই দুর্ভাগ্য যে আজকে তার সহযোগী হয়েছে ইলিয়াস, একেবারে পুরোপুরি একটা আত্মঘাতী জঙ্গি। কনক সরোয়ার পুরোপুরি একটা আত্মঘাতী জঙ্গি না, মানে জঙ্গি। এদের সাথে সে মিলিত হয়ে আজকে বাংলাদেশ ধ্বংস করছে। কিন্তু সে তো বাংলাদেশের সন্তান, যদিও তার চরিত্রে পাকিস্তানি অর্ধেক আছে, এ নিয়ে অনেক বিতর্ক আছে, আজকে সেটা কথা বলবো না। কিন্তু এই ছেলেটা তো এই মেধাগুলো মানে দেশটা ধ্বংসের কাজে সে যেভাবে ব্যবহার করছে, গঠনের কাজেও তো সে ব্যবহারের চেষ্টা করতে পারতো, সেটা তো হয় নাই। আর সলিমুল্লাহ খান দেখেন, সলিমুল্লাহ খানের যে বাগ্মিতা, উনি যেভাবে সুন্দর করে কথা বলতে পারেন, নিঃসন্দেহে বাংলাদেশে ঢাকা শহরে যারা টেলিভিশনে কথা বলে কিংবা যারা সভা সমিতিতে কথা বলে, সলিমুল্লাহ খানের মতো তো এত সুন্দর করে কথা কিন্তু আর কেউ বলতে পারে না। এটা সলিমুল্লাহর কিন্তু একটা বড় মূলধন ছিল। সেই মূলধনটাকে উনি কিছুদিন পজিটিভ কাজে ব্যবহার করেছেন, কিছুদিন নেগেটিভ কাজে ব্যবহার করেছেন, এবং এটার পেছনে অবশ্যই রাষ্ট্রের বঞ্চনা আছে। যে কোনো মানুষ যখন বুদ্ধিজীবী হতে চায়, তখন সে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে এক ধরনের বা সরকারের সাহায্য গ্রহণ করে মানুষের পরিচিতি চায়, মানুষের মাঝখানে। সেটা তো আওয়ামী লীগ সরকার দিল না। আমি যে দুটা লোকের কথা এই জন্য বলেছি যে সেই ইমতিয়াজ আহমেদ আর সলিমুল্লাহ খান তুলনা করে দেখেন তো, এই দুইজনের মধ্যে ইমতিয়াজ আহমেদের তো সমাজকে আসলে প্রভাবিত করার মতো কোনো বাগ্মিতা বা কিছু নাই, এবং ইমতিয়াজ আহমেদ শুধুই আন্তর্জাতিক সম্পর্ক নামে একটা ভেজাল যুক্ত সাবজেক্ট সম্পর্কে কথা বলতে পারেন। কিন্তু সলিমুল্লাহ খান দেখেন, আপনি আন্তর্জাতিক সম্পর্কে তাকে কথা বলতে দেন, বলবে। তাকে কবিতা নিয়ে কথা বলতে দেন, বলবে। সাহিত্য নিয়ে কথা বলতে দেন, বলবে। দর্শন নিয়ে কথা বলতে দেন, উনি বলবে। ইতিহাস, একদম অনেক ইতিহাস তার মুখস্থ। হ্যাঁ, তার ফটোগ্রাফিক মেমোরি। কোন বিষয়ে আপনি সলিমুল্লাহ খানকে দিয়ে একটা সুন্দর বক্তৃতা দিতে পারবেন না? সব বিষয়ে পারবেন। বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে সলিমুল্লাহ খান যেসব বক্তৃতা দিতে আমি দেখেছি, এত অথেন্টিক বক্তৃতা তো বাংলাদেশে যারা সাহিত্যিক প্রতিষ্ঠিত তারা কেউ দিতে পারে না। সলিমুল্লাহ খানের এই যে যোগ্যতা, সাহিত্য বোঝার যোগ্যতা, এটার জন্য আমি সলিমুল্লাহ খানকে অনেক রেসপেক্ট করি, এবং দুঃখ পাই যে এই লোকটা কিসের জন্য এইরকম হয়ে গেল, কেন তার মগজটা সত্যিকার অর্থে একটা যুক্তিবাদী মগজ হতে পারলো না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার পাত্তা দেয় নাই বা করে নাই। আওয়ামী লীগ সরকারের মধ্যে তো সেই সীমাবদ্ধতাটুকু আছে যে সেই জায়গায় সেই সীমাবদ্ধতা ছিল, ভবিষ্যতে কমিয়ে আনবো আমরা। কিন্তু প্রশ্ন হলো যে তার জন্যই কি আপনার মূল্যবোধ কে আপনি গঠন করবেন না? এটা আসলে ওইটা না, আসলে মূল্যবোধ গঠন হয়ে গেলে, অর্থাৎ চেতনা গঠন হয়ে গেলে সেই লোক কিন্তু ওই সরকার মূল্য দিল কি দিল না কষ্ট পাবে, কিন্তু এইভাবে সরাসরি আর জঙ্গিদের সাথে চলে যাবে না। সলিমুল্লাহ খানের ক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির এই বঞ্চনা আমি অবশ্যই নিন্দার চোখে দেখি। কারণ তারা ইমতিয়াজের পেছনে যে টাকাটা খরচ করেছেন, সেই টাকাটা সলিমুল্লাহর পেছনে খরচ করলে অনেক বেশি তারা ইয়েটা পেতেন আর কি, অনেক বেশি লাভটা পেতেন। সলিমুল্লাহ খানের আর একটা জিনিস আছে যে উনি লিখতে পারে না।
লিখতে তো বাংলাদেশে অনেকজনই পারে না, কিন্তু সলিমুল্লাহ খানের এই সীমাবদ্ধতা কিন্তু সলিমুল্লাহ খান বোঝে হয়তো বা। সলিমুল্লাহ খানকে এক জায়গায় কোথায় কথা বলতে দেখেছিলাম যে তার ইচ্ছা ছিল কবি নজরুলের মতো কবি হবে, মানে কবি হওয়ার শখ ছিল। যদিও উনি, আমি যতদূর জানি, আইনের ছাত্র, অর্থনীতি, অনেক কিছুতে উনি পড়াশোনা করেছেন, এগুলো ঠিক আছে, কিন্তু কবি হওয়ার বাসনা ছিল। উনি নিজেই বুঝতে পেরেছেন একদিন কবি হতে পারবেন না, এখন তিনি বক্তৃতা দিয়ে বেড়ান। অবশ্যই তার বক্তৃতার যে হাত, মানে যেই যোগ্যতা, এটা বাংলাদেশে আর কারো কিন্তু নাই, মানে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে। কিছুটা ফরহাদ মজহারের আছে, কিন্তু ফরহাদ মজহার যে আগাগোড়া একটা শয়তান, এইটা কিন্তু মানে এত বড় টাইপের শয়তান যে ফরহাদ মজহারের মধ্যে আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু কিন্তু পাই না, যেটা আমি সলিমুল্লাহ খানের মধ্যে পাই। সলিমুল্লাহ খান প্রথম যে ভুলটা করলো যে 14, 15, 16 এই জায়গাগুলোতে তার যে চেতনাটা, যিনি মানে যেই লাইনে চিন্তা করতেন, সেই লাইনের চিন্তাটা যদি উনি যদি বিশ্বাস করতেন সত্যিকার অর্থে, তাহলে তার 24-এ আমরা এই আত্মঘাতী জঙ্গি আবু সাইদের সহযোগী হিসাবে সলিমুল্লাহ খানকে পাই না। অর্থাৎ সলিমুল্লাহ খান 13-14-তে এত সুন্দর কথা বলতে পেরেছিলেন, তার মানে আদর্শের চেয়েও একটা যে কোনো একটা রাজনৈতিক শক্তির সাথে থেকে সেই রাজনৈতিক শক্তির মূল্যায়ন পাওয়াটা আসলে তার বড় ধরনের একটা উদ্দেশ্য ছিল, যে মূল্যায়ন করা দরকারও ছিল। আর সলিমুল্লাহ খান আরেকটা জিনিস যেটা ছিল, যে সে যে লিখতে পারে না এটার প্রমাণ সে রেখেছে। সে কিছু কিছু বই লিখেছে যেগুলো আমি দেখেছি যে আসলে লেখার হাত তার নাই, এবং সে লেখার ক্ষেত্রে ওই যে নীরদ চৌধুরী বা এই ধরনের সাধু ভাষায় লিখতে চায়। আদম বোমা নামে বই লিখেছে। শেষ বয়সে এসে রবীন্দ্রনাথ, মানে ঠাকুরের মাতসান নাই, রবীন্দ্রনাথকে গালিগালাজ করতেই হবে আর কি। তো লিখতে পারে না, লেখার চেষ্টা করা, এটা দোষ গুণের জায়গায় বলবো না। আরেকটা ভুল সলিমুল্লাহ খান করে ফেলেছে, সেটা হলো আহমদ ছফাকে নিয়ে তার যে অন্ধ মোহ, সেই জায়গাটা সলিমুল্লাহ খানের একটা বড় ভুল ছিল। এটা কেন হলো? সলিমুল্লাহ খান কি আসলে মানে জঙ্গিবাদকে, পাকিস্তান পন্থাকে, ইসলামিক জঙ্গিবাদকে মহিমান্বিত করার জন্য এইরকম ভাবে আহমদ ছফাকে বঙ্কিমচন্দ্রের চেয়ে বড় বা সমসাময়িক, রবীন্দ্রনাথের সমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমান একজন দার্শনিক হিসাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, সেই চেষ্টা করতে গিয়ে সলিমুল্লাহ খান যেসব বক্তৃতা দিয়েছে সেগুলা জনপ্রিয় হয়েছে। সেই বক্তৃতাগুলা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক ছেলে মেয়েও শুনেছে, যদিও এরা এখন আর এটা শুনবে না। তো সেইটা সলিমুল্লাহ খানের খুব ভুল ছিল আহমদ ছফাকে, কারণ সলিমুল্লাহ খান যে পরিমাণ সাহিত্য বোঝে সেখানে তো আমি বিশ্বাস করি না যে আহমদ ছফা যে সাহিত্যিক হিসাবে কিছুই না। অর্থাৎ আহমদ ছফা যে গল্প উপন্যাস লিখতে পারেনি, চেষ্টা করেছে, সেটা তো সলিমুল্লাহ খানের বোঝা উচিত ছিল। সেটা কিন্তু সলিমুল্লাহ খান না বুঝে খুব একাগ্র চিত্তে একগুয়েমির মাধ্যমে এই এজেন্ডাটাকে উনি এগিয়ে নিলেন, যে আহমদ ছফাকে উনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন। আহমদ ছফার সৃষ্টির জোরে না, সলিমুল্লাহ খান তাকে প্রতিষ্ঠিত করবেন নিজের বাগ্মিতার জোর দিয়ে। মিস্টার সলিম, যদি কারো ঘটে সেটা না থাকে, আপনি আপনার বাগ্মিতা দিয়ে কি এইভাবে কাউকে প্রতিষ্ঠিত করতে পারেন? এটুকুন বুদ্ধি আপনার নাই। তবে এখানে একটা বড় কোনো এজেন্ডা থাকতে পারে, যে এজেন্ডা ছিল যে ওই যে বাংলাদেশে মানে বাংলা ভাষার যে বড় বড় মনীষী, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র, যাকে হিন্দু জাতীয়তাবাদী হিসাবে সমালোচনা করা হয়, কিংবা বিশ্ব সাহিত্যে আমাদের একমাত্র গর্ব করার মতো মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে ছোট করার কোনো এজেন্ডা এর মধ্যে সংঘবদ্ধভাবে ছিল কিনা, বিশেষ করে বাংলাদেশের মৌলবাদীদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে সলিমুল্লাহ খানকে, সেটাও তো দেখি না। সলিমুল্লাহ খান তো মনে হয় না যে খুবই অর্থলোভী মানুষ, এটাও কিন্তু মনে হয় না। বা সলিমুল্লাহ খানের নিজেরও এজেন্ডা হতে পারে যে তাদের সমান একজনকে আমরা দাঁড় করাই, কিন্তু এরা বুঝতে পারে না যে সে তো
সেই আহমদ ছফা তো সৃষ্টিটা থাকতে হবে, তাকে দাঁড় করাইতে হইলে তার পেছনে ফাউন্ডেশনটা নাই, তার পায়ের নিচে ফাউন্ডেশন নাই, সলিমুল্লাহ খান আর কত করবে? এবং এটা সলিমুল্লাহ খান এটা অনেকটা আপনার মানসিক রোগের মতো করেছে। এখন কিছু একটু কম করে কিনা আমি জানি না। সলিমুল্লাহ খানের প্রতি তো এখন আমাদের আর কারো ইন্টারেস্ট নাই, ফলে সলিমুল্লাহ খান এখন কি করে আমরা জানি না, অন্তত আমি ব্যক্তিগতভাবে জানি না। একসময় খুব ইন্টারেস্ট নিতাম, গর্ববোধ হতো যে একটা বাংলাদেশের মানুষ এত সুন্দর করে কথা বলে, এবং মুক্তিযুদ্ধের চেতনায় শানিত 13-14 সালে, একটা গর্ববোধ হওয়ার কথা না? ঠিক সলিমুল্লাহ খানের মতো পিনাকিও একই কাজ করেছে। সেও একাগ্র চিত্তে জামাতকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তারও ধারণা সে বাংলাদেশে জামাত অধ্যুষিত এবং জামাত শাসিত রাষ্ট্র গঠন করতে পারবে। তা আজকের ভিডিও পিনাকিকে নিয়ে নয়, সলিমুল্লাহ খানকে নিয়ে। সলিমুল্লাহ খানের গুণগুলাকে আমি সব সময় সম্মান করতাম, আজকে আর করতে পারছি না। কারণ আমরা দেখলাম এই সলিমুল্লাহ খান 24-এর জঙ্গিদের সাথে গিয়ে বাংলাদেশের আজকে যে ধ্বংস ইউনুস করলো, তারপরে আজকেও যে ধ্বংস চলছে, হামের মহামারী চলছে, এগুলোতে তো আর সলিমুল্লাহ খানরা কিছু বলতে পারবে না, তাই না? ওরা জানে যে এটা সহযোগী এই সলিমুল্লাহ খান, পরবর্তীতে এই দায়গুলো তাদের নিতে হবে। সলিমুল্লাহ খানরা এখন তারা চাইবে সলিমুল্লাহ খান, ফরহাদ মজার বা যারা যারা 24-এর জঙ্গি উত্থানে গেছে, আরো আছে অনেক, আপনারা নাম জানেন, সবার নাম তো বলা গুরুত্বপূর্ণ না। এরা যেটা এখন চাইবে যে কোনো মূল্যে 24-এর জঙ্গি উত্থান সফল হোক। কারণ 24-এর জঙ্গি উত্থান বা যারা জঙ্গি উত্থান করিয়েছে তারা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকে, তাহলে সলিমুল্লাহ খান, ফরহাদ মজার যারা যারা এই পথে ছিল, এদের সবার বুদ্ধিজীবিতার দিনটা শেষ। আর সলিমুল্লাহ খানের বক্তৃতা যদি মৃত্যু ঘটে, অর্থাৎ তাহলে কি সলিমুল্লাহ খান বেঁচে থাকতে পারবে? আজকে সলিমুল্লাহ খান কি নিয়ে সুখী আছেন, কি নিয়ে তৃপ্ত আছেন? তার বক্তৃতার জোরেই তো। সেই সলিমুল্লাহ খান কিন্তু আসলে এখন বড় কষ্টে আছে, বড় মানসিক যন্ত্রণায় আছে, আতঙ্কে আছে। এবং সলিমুল্লাহ খান সবচেয়ে স্টুপিডের মতো একটা কথা বললো। স্টুপিডের মতো না, আসলে আপনি যখন একটা যুক্তিহীন পথে যান, আপনি যখন একটা পথহারা হয়ে যান, তখন এই ধরনের কথাবার্তা আপনার আসে। ওই যে খালিদ মুহিউদ্দিনের সাথে টকশো করে বলেছিল না যে আওয়ামী লীগ ফিরে আসলে সলিমুল্লাহ খানের লেখাপড়া সব ব্যর্থ হয়ে যাবে। ওটা কিন্তু সলিমুল্লাহ খানের লেখাপড়া আসলে তার আগেই ব্যর্থ। সলিমুল্লাহ খানের লেখাপড়া যেদিন থেকে সে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি চেতনায় সরে এসছে, সেটা 18-19 সালের দিক থেকে পরিবর্তনটা আমরা লক্ষ্য করি, তখনই তো তার লেখাপড়া সব শেষ, তাই না? চেতনা তো অর্জন করতে হয়। সেই চেতনা এমন তো না যে মানে ওই যুক্তিটা তো ওইখানেই চলে যায়। সলিমুল্লাহ খান 13 সালে যেভাবে কথা বলতো, 19 সালে যখন তার বিপরীত কথা বলে, তখন মনে হয় না যে সলিমুল্লাহ খান, অর্থাৎ 2013 সালে তার সলিমুল্লাহ খানের বয়স কত? 2013 সালে সলিমুল্লাহ খানের বয়স 50-এর উপরে, 55 বছর। তো সেই সলিমুল্লাহ যদি 55 বছর বয়সের অর্জিত পড়াশোনা আর 5 বছর পরে বা 60 বছর বয়সে এসে যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায়, আর সেই সলিমুল্লাহ খান যখন খালিদ মুহিউদ্দিনকে বলে যে আওয়ামী লীগ ফিরে আসলে তার লেখাপড়া মিথ্যা হবে, সেটাও তো 5 বছর পরে অটোমেটিক মিথ্যা হবেই। কারণ সলিমুল্লাহ খানের 50 বছর পর্যন্ত বা 55 বছর পর্যন্ত তার যেসব লেখাপড়া ছিল, সেটা যে মিথ্যা হয়ে গেছে, সলিমুল্লাহ খান তো ওই মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে মৌলবাদী চেতনায় আসার পরেই তো সেটা মিথ্যা হয়ে গেছে। তো সলিমুল্লাহ খানের কথা যেটা বলা যায় দুঃখের সাথে, যে 5 বছর 6 বছর পর পর এই ধরনের লোকজনের লেখাপড়া সব মিথ্যা হয়ে যায়। অর্থাৎ 5 বছর বা 6 বছর আগে ওরা যা বলেছিল, সেটা 5 বছর পরে আর সত্য থাকে না। একজন মেধাবী মানুষের জন্য আসলে এর চেয়ে মানে ট্র্যাজেডি আর কি হতে পারে? আসলে প্রকৃত শিক্ষা প্রকৃত চেতনার মাধ্যমে হয়। সলিমুল্লাহ খান অনেক মেধাবী হওয়া সত্ত্বেও উনি কিন্তু ওই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা যে শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বলে তো এটাকে আমি গুণগান করি না, এইটা দিয়েই যে মানব সভ্যতা এগিয়েছে, এটা দিয়েই যে সকল সিভিলাইজেশন এগিয়েছে, সেটার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলি। এই চেতনা যে ধারণ করতে পারে না, সে কখনো বুদ্ধিজীবী হতে পারে না। এটা বাংলাদেশের মানে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি পন্থার দৌরাত্বের কারণে আমরা এইখান থেকে বের হয়ে আসতে পারিনি।
24-এ যে জঙ্গি উত্থান হয়ে গেছে সেই জঙ্গি উত্থানে আমাদেরকে খুব সুস্পষ্ট